আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সম্ভবত ইতিহাসের একটি ভয়ঙ্কর ঝুঁকি নিতে যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তারা যেভাবে নড়াচড়া করছেন, কলকাতাতে, আমেরিকাতে, দিল্লিতে এবং ইংল্যান্ডে যে সকল নেতা রয়েছেন, তাদের কথাবার্তা শুনলে যে জিনিসগুলো মনে হচ্ছে যে তারা খুব দ্রুত বাংলাদেশে ফিরবেন এবং এটি কয়েকটি স্তরে তারা এই কাজগুলো করবেন এবং তারা আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন। এবং যখন তারা এই আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা রীতিমতো আন্তর্জাতিক চাপের উপর পড়বে। আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ধরুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, তো ডক্টর মোমেনকে যদি কেউ নাজেহাল করার চেষ্টা করে কোনো আইন আদালত কোর্ট কাছারিতে, সঙ্গে সঙ্গে সেটা পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যেটা বোঝার চেষ্টা করছে এখন যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে যে মবের ভয়ে গণভবন থেকে হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে যে দিল্লিতে পাঠানো হয়েছে, এই কাজটি আওয়ামী লীগের যে সবচেয়ে বড় ভুল হয়েছে। শেখ হাসিনা যদি থাকতেন এবং সেক্ষেত্রে যদি গণভবন ভেঙে লোকজন ঢুকত এবং সেনাবাহিনী যদি তাদের দায়িত্ব পালন করতে না পারত, পুরো সেনাবাহিনী ডিসব্যান্ড হয়ে যেত, পুরো সেনাবাহিনী ডিসব্যান্ড হয়ে যেত এবং সেই ঝুঁকি সেনাবাহিনী কোনোদিন নিত না, যেটি হয়েছে শ্রীলঙ্কাতে। এরকম একটা উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের মধ্যে ঘটছে। রাজাপাকসে তাকে সেই সেনাবাহিনী তাদের হেলিকপ্টারে করে নিজেদের একটা বেজে নিয়ে গেছে। তো নিজেদের একটা বেজে নিয়ে গেছে এবং সেখানে তারা কিছুদিন ছিল এবং সেখান থেকে তারা আবার নির্দিষ্ট সময় ফেরত আসছে। বাংলাদেশে ধরুন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ইকবালুর রহিম, এরা তো এখনো পর্যন্ত সেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে, বাংলাদেশে আছে। তো শেখ হাসিনা থাকতে পারতো, কেউ একটু শব্দ করতে পারতো না, কেউ একটু শব্দ করতে পারতো না। আবার শেখ হাসিনাকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হতো, সেখানে তার সম্মান মর্যাদা রক্ষা করেই তাকে করতে হতো। আদারওয়াইজ বাংলাদেশের যে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, এটি প্রশ্নের মুখোমুখি পড়তো এবং ভারত এখানে সরাসরি হস্তক্ষেপ করার মতো ঝুঁকি নিত যদি শেখ হাসিনার উপর তেমন কিছু হতো। তো ফলে পুরো পরিস্থিতিতে সেনাবাহিনী যে সকল কর্তাদের কথা, যে সকল উপদেষ্টাদের কথা শুনে শেখ হাসিনা হেলিকপ্টার উঠেছে, আর সেই হেলিকপ্টার নিয়ে আবার সামাজিক বিমানে করে যেভাবে সে দিল্লিতে চলে গেছে, এই জিনিসটি তারা এখন বুঝতে পারছে তাদের এটা রাজনীতির ব্ল্যান্ডার। ঠিক একই ঘটনা কিন্তু ১/১১ সময় ঘটেছিল। ১/১১-তে শেখ হাসিনা অনেক স্ট্রং ছিলেন মানসিকভাবে, তাকে বিদেশে পাঠানোর প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি যাননি। তারপরে তিনি যখন বিদেশে গেলেন, যেন বিদেশ থেকে না আসেন, প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি সর্বশক্তি নিয়োগ করে ইংল্যান্ড থেকে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। ফলে ফিরে আসার পর তিনি জেলায় গেছেন, সবকিছু হয়েছেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে পেয়েছে। একইভাবে বেগম জিয়াকে কিন্তু জেনারেল মঈনুল আহমেদের জমানাতে ব্রিগেডের বাড়িকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বিদেশে পাঠানোর জন্য, এবং তিনি একেবারে শতভাগ রাজি হয়ে গেছিলেন। কাপড় চোপড় রেডি করে তিনি যাবেন এবং তাকে মানে ক্যান্টনমেন্টের মইনুল হোসেন রোডের বাসভবন থেকে নিয়ে তারপরে শেষে বিমানবন্দরে পৌঁছে দেবেন ব্রিগেডিয়ার বাড়ি। এই কথাগুলো আমার বলা না, ব্রিগেডিয়ার বাড়ির টেলিভিশন টক শোতে তিনি এই কথাগুলো বলেছেন প্রকাশ্যে। তো বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে ওই যে পাগলা মেজর আছেন একটা, মেজর আক্তার, এখন বিএনপি থেকে বহিষ্কৃত, জামাতে গেছে, কিন্তু আজকে বিএনপি যে ক্ষমতায়, এটা কিন্তু সেই মেজর আক্তারের জন্য। মানে অনেক সময় হয় কি, আমরা সবসময় তেলবাজ দেখে পছন্দ করি, আমাকে যে হুজুর হুজুর করে তাকে পছন্দ করি, কিন্তু আমার সঙ্গে যে বেয়াদবি করে, কখনো কখনো তার কারণে যে আমার জীবন বাঁচে। আজকে তারেক রহমান সাহেব ক্ষমতায় প্রধানমন্ত্রী, যদি সেদিন মেজর আক্তার এই ভূমিকাটা না নিতেন, তাহলে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা হতো না, আর বেগম জিয়ারও বাংলাদেশে আসা হতো না। সারা জীবন তাদেরকে এই লন্ডন আমেরিকায় থাকতে হতো। এবং এই কথা মানে মেজর আক্তার বলেন, মানে আক্তার সাহেব আমাকে বলেছে, বাট আমি যখন এটা ব্রিগেডিয়ার বাড়ির মুখ থেকে শুনছি, যে টেলিভিশন তিনি বলেছেন যে ওই তিনি রওনা করবেন বেগম জিয়া কাপড় চোপড় প্যাক করা সব, অবশ্যই তারেক রহমান সাহেব এই ঘটনা জানেন। এই সময় মেজর আক্তার ঢুকেছেন সেখানে হন্তদন্ত হয়ে। ঢুকে তিনি এই অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেছেন। তিনি ম্যাডামকে বললেন যে, ম্যাডাম কি শুরু করছেন আপনি?
আপনি যদি চলে যান রাজনীতি থেকে, রোহিঙ্গারা বাংলাদেশে আসতে পারবেন, বিএনপি থাকবে, বিএনপির কোনো লোক আর জীবনে কখনো অর্গানাইজ হতে থাকবে, আপনি যেতে পারবেন না, মরে গেলেও যেতে পারবেন, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। দ্যাট ওয়াজ দ্য ডায়ালগ, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। বেগম জিয়ার একটা ভালো গুণ ছিল কি জানেন? এই বেগম জিয়া মেজর আক্তারদের মতো লোকদেরকে তিনি শুনতেন। কর্নেল অলির মতো লোকদেরকে, যারা মানে বিএনপির এখন যারা নেতৃত্ব, তাদের দৃষ্টিতে বেয়াদব, অকৃতজ্ঞ, কিন্তু এই কর্নেল অলির সাথে বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত সম্পর্ক ছিল। এই সাইফুর রহমানের সাথে বেগম জিয়ার সেই সম্পর্ক ছিল। তিনি এই কথাগুলো শুনতেন। যে শোনার ফলে কি হলো, সেই যাকে বলা হয় বেগম জিয়া থেকে গেলেন, নতুন ইতিহাস রচিত হলো, 1/11 হলো। এবং ওই যে তিনি 1/11-এর সময় যে টিকে গেলেন, এরপর তাকে আবার বিদেশে পাঠানোর জন্য শেখ হাসিনা কত চেষ্টা করেছে। তিনি যদি বিদেশে যেতেন, তাকে জেলে যেতে হতো না। তিনি বিদেশে যান নাই, তিনি জেলে আছেন। জেল থেকেও তাকে আবার বিদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, তাও যাননি। ফলে বেগম জিয়ার জেল, দেশে থাকা, এমনকি তার মৃত্যু, এই যে তার যে বিয়োগাত্মক মৃত্যু, এই মৃত্যুই আজ তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসিয়েছে। শুরুটা কোত্থেকে হয়েছিল? বেগম জিয়ার না যাওয়ার সিদ্ধান্ত। আর সে না যাওয়ার সিদ্ধান্ত কে দিয়েছিলেন? জামাত নেতা, এখনকার জামাত নেতা, সেই পাগলা মেজর আক্তার। বিএনপি যদি ন্যূনতম তাদের কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে এই মানুষগুলোকে তারা কখনোই দল থেকে তাড়াতো না। বোঝার চেষ্টা করুন, যদি শেখ হাসিনার পাশে এরকম একজন পাগলা আক্তার থাকতো, হেলিকপ্টারের সামনে গিয়ে দাঁড়াতো, আপনি যেতে পারবেন না। জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে গিয়ে বলতো, আমাকে গুলি করেন, আমাকে গুলি করেন, আমার লাশের উপর দিয়ে শেখ হাসিনাকে যেতে হবে। আজ আপনার যদি সাহস থাকে, আপনি খুলে দেন, গেট খুলে দেন, জনগণ আসুক, আমাকে এবং শেখ হাসিনাকে পাড়াই মারুক। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন। কিন্তু শেখ হাসিনার পাশে ওই সময়টাতে এরকম কেউ ছিল না। সবাই পালিয়ে গেছিল, সবাই কান্নাকাটি করছিল, এবং সবাই তাকে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছিল, তার সন্তান থেকে শুরু করে সবাই। এবং তিনি একটা সময়, শেষ সময়টা পর্যন্ত আমি যতটুকু জানি, যেটা জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছেন, অন্যান্য বিভিন্ন সূত্র থেকে আসছে, যে তিনি বলেছিলেন, আমি মরে যাব কিন্তু আমি দেশ ছাড়বো না, আমাকে মেরে ফেলুক, আমি দেশ ছাড়বো না, আমি ক্ষমতা ছাড়বো না, কোনো কিছু ছাড়বো না। সে কিন্তু তার জিদ শেষ পর্যায়ে রেখেছিল। কিন্তু তার আপনজন, সেটা শেখ রেহানা, সেটা সজীব ওয়াজেদ জয়, জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে এই দীর্ঘদিন তিনি যাদেরকে বিশ্বাস করেছেন, প্রত্যেকটা মানুষ তাকে হেলিকপ্টার উঠে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছে। ফলে বেচারি সিদ্ধান্ত নিতে পারেননি। আর এখন এমন একটা জায়গা থেকে মাইন্ডকেট সিপায় পড়ে গেছেন, যে ওখান থেকে রাতারাতি তিনি যে ফিরে আসবেন, সিদ্ধান্তটা তার একার নয়। তারেক রহমান সাহেব যেভাবে লন্ডনে ছিলেন, তার ফিরে আসার সিদ্ধান্তটা একার নয়। তদ্রুপ এই যে এখন তিনি যে দেশের বাইরে আছেন, সেখান থেকে ফিরে আসাটাও শেখ হাসিনার একার সিদ্ধান্ত নয়। তো এই জন্য তিনি তার যারা নেতাকর্মী, যারা সাহসী, তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এবং সবাইকে বলছেন যে তোমরা আত্মসমর্পণ করো, যে যার মতো করে জেলে যাও যদি রাজনীতি করতে চাও। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন, বরিশালে তালুকদার মোহাম্মদ ইউনূস সংসদ সদস্য ছিলেন এবং বরিশাল জেলা বিএনপির সেক্রেটারি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি আত্মসমর্পণ করেছেন এবং জামিন লাভ করেছেন। এর মধ্যে জেলে যারা গেছেন, সাবির হোসেন চৌধুরী বাংলাদেশে আছেন, সেলিনা আইবে আছেন, মানে সুমন আছেন জেলে। মানে এই মানুষগুলো, মানে যারা যারা আছেন জেলে, এদের মধ্যে অনেকেই, এই যে সুনামগঞ্জের মান্নান সাহেব আছেন, মানে আওয়ামী লীগের যারা, মেজর রফিক এখন জেলে যাননি, তারা বাইরে আছেন, এমনকি শাহজাহান ওমর, তিনি জেলে আছেন। এই মানুষগুলো না যদি রাস্তায় বের হয়, এরা সবাই সাহসী, এরা সবাই রাজনীতিতে পোড় খাওয়া, এবং এরা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে। তার সঙ্গে যদি বাইরে থেকে যারা আছেন, যেমন মহিবুল হাসান চৌধুরী আছেন, এনামুল হক শামীম আছেন, ইকবালুর রহিম তো ক্যান্টনমেন্টে আছেন, হয়তো সম্ভবত, আমি জানি না, শিরিন শারমিন চৌধুরীর সাথে তিনিও আছেন, শিরিন শারমিন চৌধুরী আছেন। তো এই এখন আপনি দেখেন, এই যে লোকগুলোর নাম বললাম, এই লোকগুলোর সাথে সাথে আপনি ওই যে গৃহায়ণ গণপূর্তমন্ত্রী ছিল সমরে জল করিম আছে, এদের তো আসলে এত বেশি বদনাম হয়নি, মামলা আছে, মোকদ্দমা আছে, কিন্তু এদের মুখ ওভাবে পচে যায়নি, ওদের মুখ ওইভাবে পচে যায়নি। ওই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই আবুল মাল আব্দুল মহিদ সাহেবের যে ছোট ভাই ডক্টর মোমেন, তিনি আছেন, এরকম অনেকে আছেন যাদের আন্তর্জাতিক ফেজ আছে, ভ্যালু আছে, সততা আছে, জুলুম করেননি, অন্যায় করেনি, ঘুষ করেনি, দুর্নীতি করেনি, পরিস্থিতির কারণে তিনি তারা দেশের বাইরে আছেন। ওই যে আলাউদ্দিন নাসিম আছেন, একসময় মানে শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, ছাত্রলীগের চিটং বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, তো এই মানুষগুলো অনেকে আছেন।
যাদের বিরুদ্ধে মামলা আছে, মোকদ্দমা আছে, কিন্তু তাদের ফেস ভ্যালু আছে, এখন যথেষ্ট ফেস ভ্যালু আছে, বুদ্ধি আছে, গ্রহণযোগ্যতা আছে, দক্ষতা আছে। তার সঙ্গে সঙ্গে এই বাংলাদেশেও কিন্তু আমলাতন্ত্রের মধ্যে সাবেক সচিব, সাবেক জেনারেল, মানে অনেকেই আছেন। যেমন ধরেন এই যে জেনারেল আকবর ইলাহি, আকবর ইলাহি, তো ধরেন আকবর ইলাহি, তারপর শেষে এখন এই যে সাবেক সচিব যিনি এখন উপদেষ্টা হলেন তারেক রহমান সাহেবের। তো এইভাবে যদি আপনি আওয়ামী লীগের যে সকল সচিব রয়েছেন, আপনি যদি চিন্তা করেন, আবু আলম শহীদ খানের কথা চিন্তা করেন, দে আর মোর স্মার্ট, মোর ডাইনামিক, বেশি সাহসী। আপনি ওই যে আরেকজন আছেন আব্দুল কাদের খান আছেন, আরো অনেক, মানে আওয়ামী লীগের যে সকল সচিবরা ছিলেন আছেন, ওই যে একজন সচিব ছিলেন মেজবা, উনি ছিলেন। তারপরে শেষে মানে শেখ হাসিনার ব্যক্তিগত সচিব ছিলেন বেশ কয়েকজন। মানে যারা এখন এই সমাজে কিন্তু নিরাপদ আছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়নি, তারা ডাইনামিক, সাহসী এবং দুর্নীতি হয়তো করেছেন, কিন্তু ওইভাবে পাবলিকলি তারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত নন। তো তাদের সামরিক বাহিনী, এমনকি জেনারেল আজিজ আছেন, এ তো এখন সরাসরি জেনারেল আজিজ, আপনি জেনারেল আজিজ যে কি পরিমাণ বুদ্ধিমান, কি পরিমাণ ডাইনামিক, তারা হয়তো আপনি ক্ষমতায় ছিলেন, কথাবার্তা বলেন না, কিন্তু যারা তার সাথে কাজ করেছেন, তিনি যে পরিমাণ ডেসপারেট, যে পরিমাণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে, তো এবং মানে সেই দিক থেকে যদি তিনি রাজনীতিতে আসেন, আওয়ামী লীগের রাজনীতিতে আসেন, আপনি পুরো চাঁদপুর বেল্ট এখন যারা বিএনপি লোকজন আছে, মানে সবাই ধুম দেখবে। মুফাসিল হোসেন চৌধুরী মায়া আছেন, এরা তো পরীক্ষিত, মানে রাজপথে পরীক্ষিত যারা লোকজন আছেন। ডক্টর নানক বলেন, বাহাউদ্দিন নাসিম সাহেব বলেন, মানে এদের যত কিছু বলেন এখন, এদের যে পলিটিক্যাল হেরিটেজ আছে, পলিটিক্যাল যোগ্যতা আছে, এই পলিটিক্যাল যোগ্যতা অন্য রাজনৈতিক দলের এই পর্যায়ের এত নেতা কর্মী নাই। এখন এরা যদি দলে এসে সবাই জেলে যায় এবং প্রতিদিন কোর্টে হাজির হয় জেলখানা থেকে, প্রতিদিনই মিডিয়া তাদেরকে কভার করবে। এখন ধরেন সালমান জেকবের আসছে, বা তারপরে আনিসুল হক জেকবের কোর্ট থেকে আনা হচ্ছে, শাহজাহান খানকে আনা হচ্ছে, মিডিয়াকে আপনি ফেরাতে পারছেন? বারবার আপনাকে স্মরণ করে দিচ্ছে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আছে। এভাবে যদি আওয়ামী লীগের ৩-৪ হাজার নেতাকর্মী যারা সেলিব্রিটি, তারা যদি জেলে যায়, তাদের বিচার হয়, আচার হয়, তারা যদি নিয়মিত হাসপাতালে যায়, চিকিৎসা করতে তাদেরকে আনা হয়, প্রতিদিনই শুধু আওয়ামী লীগের নিউজই ডেইলি আসবে, অন্য কোনো নিউজ। সেখানে তারেক রহমান সাহেব যে আজকে সেই ট্রাফিক জ্যামে আটকে আছেন, এই খবর কেউ দেখবে না যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন এবং তাকে আজকে কোর্টে হাজির করা হবে। এটা হবে প্রাইমারি রিপোর্ট। তো সেক্ষেত্রে এই নেতাদেরকে ধাপে ধাপে আত্মসমর্পণ করিয়ে, শেখ হাসিনা নিজেও ভারতকে রাজি খুশি করিয়ে এই মানে আইন আদালতের কাছে আত্মসমর্পণ করার জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা যদি তিনি বাস্তবায়ন করতে পারেন, এটা আমি শুনেছি, তাহলে বাংলাদেশে যে কি হবে, রাজনীতির সমস্ত হিসাবগুলো উল্টে যাবে। বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গ্রিন সিগন্যাল পায়নি আওয়ামী লীগ। তা সত্ত্বেও দলটির নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে 24শে ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভার্চুয়ালি এ নির্দেশ দেন শেখ হাসিনা। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে আওয়ামী লীগের যেসব নেতা দেশে আছেন তাদের সক্রিয় হতে বলা হয়েছে, যাতে সামনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে। সব মিলে আওয়ামী লীগকে সক্রিয় করতে 5টি সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। তবে দলটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা বৈঠক সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে বৈঠকে অংশ নেওয়া কোনো কোনো নেতার ধারণা শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। আবার মার্চের শুরুতে দিল্লি হয়ে ঢাকা আসছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলেও কয়েকটি সূত্রে আভাস পাওয়া গেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশ করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। সবশেষ তথ্য অনুযায়ী কমপক্ষে 28টি জেলায় দলীয় কার্যালয় খোলা, জাতীয় পতাকা ও দলীয় পতাকা টাঙানো, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে।
বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামাত বা অন্য কারোর সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। তবে কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিএনপি নেতাদের কাছ থেকেও এ নিয়ে প্রতিক্রিয়া গণমাধ্যমে উঠে এসেছে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়টি আইনি প্রক্রিয়া হবে। আবার বিএনপির কোনো কোনো নেতার কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল। তারা সবাইকে নিয়ে রাজনীতি করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কারণ দলটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এমন পরিস্থিতিতে 24শে ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি বৈঠকে যুক্ত হয়েছিলেন। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। সে বৈঠকে ভার্চুয়ালি বাংলাদেশে থাকা অনেক নেতাও যোগ দিয়েছিলেন বলে দলটির সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী নফেল। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি শেখ হাসিনার সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা শেখ হাসিনা দিয়েছেন। শেখ হাসিনা প্রথমবারের মতো ভারতে থাকা নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছেন। আলোচনায় কয়েকজন নেতা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গটি তুলে ধরেন। বিশেষ করে দেশে ফিরলে জেল ও জুলুম নির্যাতনের আশঙ্কার কথা বলেন। শেখ হাসিনা বৈঠকে দাবি করেন, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে জারি করেছে সেটি দুটি কারণে অবৈধ। প্রথমত, আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না। অধ্যাদেশের মাধ্যমে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটি বেআইনি। তার মতে আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়। দ্বিতীয়ত, আওয়ামী লীগ সভানেত্রী মনে করেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার। সেই সরকার নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। এরপরই শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আওয়ামী লীগ তার মতো করে সিদ্ধান্ত নেবে এবং কর্মসূচি ঘোষণা করবে। তবে শেখ হাসিনা মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে কোনো কোনো নেতার ধারণা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। বৈঠকে শেখ হাসিনা দেশে থাকা নেতাদের সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে 8টি বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা দেশে আছেন তাদেরকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিতেও বলা হয়েছে। পর্যায়ক্রমে দলীয় তৎপরতা বাড়ানোর মধ্য দিয়ে 17 মার্চ দলীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করতে চায় দলটি। জানা গেছে, দেশের ভিতরে দলটির সাংগঠনিক তৎপরতা বাড়াতে দেশের মধ্যে কারাগারে আছেন এমন প্রথম সারির 12 জন নেতার জামিনের উদ্যোগ নিতে আইনজীবীদের একটি টিম গঠনের চিন্তা ভাবনা করছে। ঢাকায় একজন সাবেক এমপির নেতৃত্বে আপাতত দলটির সাংগঠনিক তৎপরতা বাড়ানো হতে পারে। ওই নেতা ইতিমধ্যে আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে একাধিক বৈঠক করেছেন। বিশেষ করে বাংলাদেশের সামনের মাসে সফরে আসছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চের শুরুতে দিল্লি হয়ে ঢাকা সফরে আসবেন। 23শে ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি খলিলুর রহমানকে জানিয়েছেন। জানা গেছে, মার্কিন আদালতের রায়ের পর শুল্ক ও বাণিজ্যের ইস্যুটি বেশ জটিল হয়ে গেছে। তবে পল কাপুরের এই সফরের উদ্দেশ্য বাণিজ্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সাথে আকসা ও জিসুমিয়া এই দুটি অস্ত্র চুক্তির অগ্রগতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে তার এই সফরে আলোচনা হতে পারে। নির্বাচনের আগে ইস্যুটি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপি ও জামাত ইসলামের হাই কমান্ডার আলোচনাও হয়েছিল। সূত্রগুলো বলছে, পল কাপুরের এই সফরের পর বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে বেশ কিছু নাটকীয় পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বেশ কিছু সিদ্ধান্তের দিকে যেতে পারে সরকার। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিয়মিত দলটির নেতাদের সাথে বৈঠক করছেন। সেসব বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা কিভাবে এবং কোন প্রক্রিয়ায় অংশ নিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীকে হয়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। তবে দলটির শীর্ষ নেতারা আশা করছেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে রাজনৈতিকভাবে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসতে পারে। কারণ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে পড়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে সেটি নাও হতে পারে। সেক্ষেত্রে জামাত ও এনসিপি জোটের কাছে স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বিএনপি। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।